আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসটা একটু অন্যরকম হতে পারতো, অনেক হই হুল্লোড় হতে পারতো, আমরা অনেক মজা করতে পারতাম। এই 2021 সালের আজকে আমার সাথে তোমাদের প্রথম ক্লাস, সেই হিসাবে আমরা অনেক অনেক বেশি মজা করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। কিন্তু এই বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি আমাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে না, যার ফলশ্রুতিতে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আমরা আশা করছি এবং আমি আশা করি যে তোমরা এই অনলাইন ক্লাসগুলো বেশ ভালোভাবে উপভোগ করছো এবং তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে বেশ উপকৃত হচ্ছ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস শুরু করছি। আমি তোমাদের জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাসের শুরুতে একটা কথা বলি। সময় আল্লাহর এক অশেষ নিয়ামত। আমরা আশা করি যে তোমরা এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগাবে। তোমরা জানো যে এইচএসসিতে আমাদের যে সময়, বেশ কম সময় পাওয়া যায়। এই সময়ের ভিতরে অনেকেরই সমস্যা হয় সিলেবাসের কোর্স কমপ্লিট করতে, বিভিন্ন কোর্সগুলো কমপ্লিট করতে অনেকেরই সমস্যা হয়। কাজেই আমরা চাই যে তোমরা সময়টাকে যথাযথভাবে কাজে লাগাও। যে স্টুডেন্ট, সময়কে প্রপারলি কাজে লাগানোটাই হচ্ছে ডিসিপ্লিন। ঠিক আছে? তো আমরা চাই যে তোমরা ডিসিপ্লিন মেনটেন করবে। তো চলো আজকে আমরা শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র এর সপ্তম অধ্যায়, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তোমরা জানো যে ত্রিকোণমিতি অংশটা উচ্চতর গণিত প্রথম পত্রের খ বিভাগে ক্যালকুলাসের সাথে আসে। তো এই ত্রিকোণমিতি তোমার সব জায়গায় কাজে লাগে। আমরা যখন ক্যালকুলাস করব, ক্যালকুলাসে তোমরা যখন দেখবে যে আমরা ডিফারেন্সিয়েশন করছি, ইন্টিগ্রেশন করছি বা অন্তরীকরণ করছি, যোগজীকরণ করছি, তখন দেখবে যে আমাদের 80% অঙ্কেই আমাদের এই ত্রিকোণমিতির সূত্রগুলো আমাদের কাজে লাগছে। তো আমাদের এই সূত্রগুলো আমাদের বিভিন্ন টেকনিকের সাহায্যে মনে রাখতে হবে। আমরা সেই টেকনিক আস্তে আস্তে শিখব। তোমরা দেখবে আমরা যখন অন্তরীকরণ করব, আমরা যখন যোগজীকরণ করব, তখন ত্রিকোণমিতি অনেক ইউজ হচ্ছে, অনেক সূত্র ইউজ হচ্ছে। এমনও হতে পারে যে আমরা ডিফারেন্সিয়েশন করছি, সেখানে হয়তো মাত্র 2 লাইন ডিফারেন্সিয়েশনের অংশ বা 2 লাইন ইন্টিগ্রেশনের অংশ, বাকি 80% জুড়েই হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতির সূত্র। তখন দেখবে যে তুমি যদি ত্রিকোণমিতির সূত্রগুলো ভালোভাবে মনে না রাখতে পারো, তখন এটা তোমার জন্য একটা বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়াবে। আবার আমরা সেকেন্ড পেপার যখন বলবিদ্যা করব, তখন দেখবে যে আমাদের আমাদের এই এই উচ্চতর গণিতের ত্রিকোণমিতির অংশটা আমাদের বেশ কাজে লাগছে। কাজেই আমরা চাই যে তোমরা এই ক্লাসগুলো, ত্রিকোণমিতির ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের তো আলোচনার বিষয় হচ্ছে যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাতটা কি, বা ত্রিকোণমিতি যখন আমরা বলি, ত্রিকোণমিতির শব্দটা যখন আমরা উচ্চারণ করি, তখন ত্রিকোণমিতি আসলে বলতে কি বোঝায়? ত্রিকোণমিতি হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের কোণ এবং বাহুর সাথে সংশ্লিষ্ট একটা বিষয়। এখন কথা হচ্ছে যে যে কোনো ত্রিভুজ হতে পারে, এই ত্রিভুজ হতে পারে না। তা আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে মনে রাখতে হবে যে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের ত্রিভুজটা হতে হবে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি সেটা তোমরা নিশ্চয়ই জানো, যে যার একটি কোণ সমকোণ, যার একটি কোণ হবে কি সমকোণ। আবার আমরা যখন ত্রিকোণমিতির সম্বন্ধে একটু চিন্তা করি, তখন আমাদের সাথে সাথে মাথায় আসে যে সাইন থিটা, কস থিটা, টেন থিটা ইত্যাদি বিষয় আমাদের মাথায় আসে। তাহলে থিটাটা কি? যখনই আমরা ত্রিকোণমিতি শব্দটা উচ্চারণ করব, তখন আমাদের মাথায় হুট করেই চলে আসে সাইন থিটা, কস থিটা, টেন থিটা। থিটাটা কি মাই ডিয়ার স্টুডেন্ট? থিটাটা হচ্ছে সমকোণী ত্রিভুজে যে লম্বটা থাকে, সেই লম্বের যে বিপরীত কোণ, সেটাই হচ্ছে আমাদের এই থিটা। এটাকে বলা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। অর্থাৎ ত্রিকোণমিতিতে আমাদের সমকোণী ত্রিভুজ সম্বন্ধে, সমকোণী ত্রিভুজ এই বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত তো আমাদের আলোচনার বিষয়, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাত কথাটা বলবো, তখন আমাদের সাথে সাথে সমকোণী ত্রিভুজের যে বাহুগুলোর অনুপাত আছে, ওই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমরা সেই বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করব। আমাদের ষষ্ঠ অধ্যায়ে আছে যে ত্রিকোণমিতিক অনুপাত।
তো এটা ষষ্ঠ অধ্যায়ে ডিটেলস আলোচনা করা হবে। তা আমাদের সপ্তম অধ্যায় হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণ অনুপাত, এগুলো আমরা আলোচনা করব, এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তবে তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, যে সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক কোণ কি, বা ত্রিকোণমিতিক কোণের সাথে আমাদের জ্যামিতিক কোণের কি পার্থক্য। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু খেয়াল করো যে আমি যদি জ্যামিতিক কোণের কথা বলি, আমি যদি ত্রিকোণমিতিক কোণের কথা বলি, তাহলে কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। ত্রিকোণমিতিক কোণ, তুমি যখন দুইটি সরল রেখাকে ছেদ করবে, তখন দেখবে যে তারা কোনো একটা বিন্দুতে ছেদ করছে। তো এই ছেদ বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়। তো সেই কোণটা কিন্তু আমাদের সবসময় এই জ্যামিতিতে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে থাকবে। অথবা আমরা যদি এরকম করি, এই যে এখানে এটা তো জাস্ট একটা রেখা, এক্স অক্ষ ওয়াই অক্ষ রেখা এখানে হতে পারে, এখানে হতে পারে। এটা একটা কোণের পরিমাপ আছে 30 ডিগ্রি ধরো, এটা ধরো 110 ডিগ্রি। তো এরকম জ্যামিতিতে আমাদের কোণের যে রেঞ্জটা, সেটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর ভিতরে থাকতে হবে। অর্থাৎ জ্যামিতিতে আমাদের নেগেটিভ কোণ বলতে আমরা কোনো কিছু পাবো না। জ্যামিতিক কোণ বলতে নর্মালি আমরা যে কোণকে বুঝি, যে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, সেটাকে বোঝায়। কিন্তু ত্রিকোণমিতিতে রশ্মি নিশ্চয় চিনো, রশ্মি কাকে বলে? এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা, এটা হচ্ছে আমাদের একটা রেখাংশ বা লাইন সেগমেন্ট, আর এটা হচ্ছে আমাদের রশ্মি। যে একটা বিন্দু ফিক্স থাকবে আর একটা অসীমে বিস্তৃত হবে, সেটা হচ্ছে আমাদের রশ্মি। তো ত্রিকোণমিতিতে একটা রশ্মি অবিরাম ঘূর্ণনের ফলে যে কোনো মানের কোণ উৎপন্ন করতে পারে। 0 থেকে 360 ডিগ্রি এর ভিতরে কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যদি একটা রশ্মি নাও, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, একটা রশ্মির আদি অবস্থান যদি তোমার ও এক্স হয়, তাহলে সেটা সে এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে, 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 এরকম করে আবার সে ফার্স্ট কোয়াড্রেন্টে আসতে পারে, আবার সে সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে পারে। এভাবে সে ঘুরতেই পারে, তার কোনো সীমা নাই। এভাবে সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে পারে, আবার ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ঠিক সেদিকেও যেতে পারে। তোমরা জানো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে, সেটা আমরা পজিটিভ কোণ হিসাবে বিবেচনা করি, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, সেটা আমরা নেগেটিভ কোণ হিসাবে বিবেচনা করি। কিন্তু জ্যামিতিক কোণে এরকম কোনো বিষয় নেই। তো এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, যে কোনো মানেরই আমাদের কোণ উৎপন্ন হতে পারে। 360 ডিগ্রির ভিতরে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো আমরা ত্রিকোণমিতিক কোণ সম্বন্ধে, ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমরা মেনলি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তারপর আলোচনার সাথে আমাকে একটু ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে একটু বলতে হবে, মাই ডিয়ার স্টুডেন্ট, যে আসলে ত্রিকোণমিতিক অনুপাতটা কি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা কি, এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। তা আমি একটু চার্ট আকারে লিখি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এটা ধরো ত্রিকোণমিতিক অনুপাত, এটা ধরো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আবার যৌগিক কোণের, যৌগিক বা মিশ্র কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই বিষয়টাও থাকতে পারে। তো তোমাদের যেটা বলেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত, একটা রশ্মি ঘুরবে, একটা রশ্মি আদি অবস্থান থাকবে, শেষ অবস্থান থাকবে, এবং ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের অবশ্যই একটা ত্রিভুজ তৈরি করতে হবে, এবং সেই ত্রিভুজটা হতে হবে কি, সমকোণী ত্রিভুজ। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে খেয়াল করো যে এটা তো একটা রশ্মি বা রে, একটা রশ্মির আদি অবস্থান ও এক্স, একটা রশ্মির আদি অবস্থান কি, আদি অবস্থান হচ্ছে ও এক্স, এবং সেটা থিটা কোণ উৎপন্ন করে
ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে থিটা কোণ উৎপন্ন করে শেষ অবস্থান হলো কি ওয়াই, ও ওয়াই, এক্স ও ওয়াই থিটা কোণ উৎপন্ন করে রশ্মিটির শেষ অবস্থান আমরা ধরলাম কি ওয়াই। তো শেষ অবস্থানে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের একটা পয়েন্ট ধরতে হবে ওই রশ্মিটার উপরে, সেটা হচ্ছে ধরো পি, এটা হচ্ছে পি। পি থেকে ও এক্সের উপর আমরা একটা লম্ব আঁকবো, এটা হচ্ছে পিএন। তোমাদের যেটা আগে বলেছিলাম যে থিটাটা কি, থিটাটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ আমরা উৎপন্ন করছি, এই সমকোণী ত্রিভুজের বিপরীত কোণটা হচ্ছে আমাদের থিটা, যেটাকে আমরা ত্রিকোণমিতিক কোণ হিসাবে বিবেচনা করব। আচ্ছা, এখন এই যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, তো এটাকে তো আমরা অতিভুজ বলবো, এটাকে লম্ব বলবো, এটাকে কি বলবো, ভূমি বলবো। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতটা কি? এই যে সমকোণী ত্রিভুজটা আমাদের তৈরি হলো, এই সমকোণী ত্রিভুজে তো তিনটা বাহু, এই তিনটা বাহু থেকে যে কোনো দুইটা বাহু নিয়ে আমরা যে অনুপাত তৈরি করবো এবং সেটা যতভাবে করা যায় সেই অনুপাতগুলোকেই আমরা এক একটা নাম দিব। সেটা তোমরা আগেই জেনেছো, যেগুলো তোমরা আগের ক্লাসে পড়েছো, এগুলো এক একটা নাম হচ্ছে সাইন থিটা হতে পারে, কোসাইন হতে পারে, টেনজেন্ট, কোটেনজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। এই 6টা অনুপাত আমরা পেতে পারি। কীরকম, কীভাবে আমরা অনুপাতটা তৈরি করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে দেখো পি এন বাই ও পি, এটা একটা অনুপাত, দুইটি বাহুর অনুপাত। ও এন ডিভাইডেড বাই ও পি, এটা একটা অনুপাত। পি এন ডিভাইডেড বাই ও এন, এটা একটা অনুপাত। কেউ যদি বলে যে না আমি এভাবে নিব, ও পি ডিভাইডেড বাই পি এন, তার যতভাবে ইচ্ছা সে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আবার ও পি ডিভাইডেড বাই ও এন, ইচ্ছা করলে সে এটাও নিতে পারে, ও এন ডিভাইডেড বাই পি এন। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তো আর অন্য কোনোভাবে লেখা যায় কিনা। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই 6ভাবে অনুপাত আমরা লিখতে পারবো। তাহলে এই যে এই অনুপাত, এটা কার কার অনুপাত? লম্ব এবং অতিভুজের অনুপাত। এই অনুপাতের আমাদের একটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে সাইন, সেটা হচ্ছে সাইন অনুপাত, আর এটা হচ্ছে আমাদের কোসাইন অনুপাত। এই অনুপাতগুলো আমরা এভাবে 6টা অনুপাত পাই, সাইন, কোসাইন, টেনজেন্ট, কোটেনজেন্ট, তারপরে সেকেন্ড বা সেক, কোসেকেন্ড বা কোসেক, এগুলো তোমরা জানো। তো সেটাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বলতে। বাহুগুলোর ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা কি বুঝবো বলো মাই ডিয়ার স্টুডেন্ট? সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর অনুপাতকে আমরা বুঝবো এবং আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা পাই। তাহলে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝাচ্ছে? ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো, এখানে তো শুধু থিটা, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম যে থিটাটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক কোণ। তাহলে থিটা যদি কোনো ত্রিকোণমিতিক কোণ হয়, তাহলে এই যে মাইনাস থিটা 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, ডট ডট ডট, এই ইত্যাদি কোণগুলোকে থিটা কোণের কি বলা হবে? সংযুক্ত কোণ। থিটা কোণের সংযুক্ত কোণ। আমি অনুপাত এখনো বলছি না, ত্রিকোণমিতিক অনুপাত আমি এখনো বলছি না, আমি কি বলছি? সংযুক্ত কোণ বলা হবে। জেনারেল ফর্ম কি আসে এটার? ইন জেনারেল ফর্ম আমি যদি এভাবে যেতে থাকি, এখানে দেখো 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তুমি চাইলে এখানে এন দিয়ে দাও, অর্থাৎ 90 ডিগ্রির সাথে রিলেটেড একটা কোণ তোমাকে তৈরি করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের সংযুক্ত কোণ। তাহলে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝায়? এখন n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই থিটাটা কি হতে হবে? থিটা কিন্তু সূক্ষ্মকোণ হতে হবে। থিটাটা কি হতে হবে? সূক্ষ্মকোণ হতে হবে। এবং এখানে যে তুমি n দেখছো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যে n দেখা যাচ্ছে, এই nটা কি? nটা হচ্ছে 0 হতে পারে, প্লাস মাইনাস 1 হতে পারে, প্লাস মাইনাস 2 হতে পারে, প্লাস মাইনাস 3 হতে পারে। তার মানে এটা কিন্তু n
বিলংস টু জেড। জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তোমরা জানো, পূর্ণ সংখ্যার ভিতরে শূন্য থাকে, পূর্ণ সংখ্যার ভিতরে ধনাত্মক সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যার ভিতরে ঋণাত্মক পূর্ণ সংখ্যাও থাকে। ঠিক আছে, 1 2 3 হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, -1 -2 -3 হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর শূন্য ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। তো n এর মান হচ্ছে এটা। তুমি একটু খেয়াল করো যে n এর মান যদি আমি শূন্য বসাই তাহলে আমরা কি পাচ্ছি? শুধু থিটা। তো এই যে আমরা তো থিটা প্রথমে ধরে নিয়েছি ত্রিকোণমিতিক কোণ, এখন মাইনাস থিটা পাচ্ছি। n এর মান শূন্য হলে শুধু প্লাস মাইনাস থিটা হচ্ছে, n এর মান যদি 1 হয় 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হচ্ছে, n এর মান যদি 2 হয় 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হচ্ছে। তো এগুলি সবই হচ্ছে সংযুক্ত কোণ। কার? থিটা কোণের। থিটাটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা এটাকে 90 ডিগ্রি আমরা যদি রেডিয়ান ফর্মে লিখি, তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো, n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা। থিটা সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রির থেকে ছোট। এখন এইটার সাথে যদি আমি সাইন দিই, ত্রিকোণমিতিক অনুপাত, তাই না? এটা হচ্ছে আমাদের কি বলো? সংযুক্ত। এটা হচ্ছে আমাদের সংযুক্ত কোণ। তাহলে এই সাইন আমি যদি এইভাবে দিই π/2 প্লাস মাইনাস থিটা, তখন এটা কি হচ্ছে বলো? সাইনের সংযুক্ত কোণ। তার মানে এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক কোণ। আবার এটার সাথে তুমি কস দিতে পারো, 2 ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এটা হচ্ছে সংযুক্ত কোণ কজের। আবার 10 দিতে পারো। অর্থাৎ 6টা যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো যদি আমরা এটার সাথে অ্যাড করে দেই তখন হয়ে যাচ্ছে আমাদের সংযুক্ত কোণ। এই যে সংযুক্ত কোণ, এই সংযুক্ত কোণের সাইন অনুপাত, এই যে সংযুক্ত কোণ, এই সংযুক্ত কোণের কোসাইন অনুপাত, এই যে সংযুক্ত কোণ যদি থাকে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস 30 ডিগ্রি, থিটা তো সূক্ষ্ম কোণ, তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো, 30 ডিগ্রি ধরতে পারো, 45 ডিগ্রি ধরতে পারো, এবং সেটা হচ্ছে কি? ট্যানজেন্ট, তাই না? এটাও একটা ত্রিকোণমিতিক কোণ। এভাবে আমরা 6টি ত্রিকোণমিতিকের সংযুক্ত কোণ পেতে পারি। ঠিক আছে, তাহলে সংযুক্ত কোণ গেল। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে নক করো ইনবক্সে, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। এবার আসো যৌগিক কোণ। যৌগিক কোণ কি? ধরো মাই ডিয়ার স্টুডেন্ট, এ বি সি, আমাদের মেইন আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যৌগিক কোণ। এবিসি এগুলো ধরো বা আরও থাকতে পারে ত্রিকোণমিতিক কোণ। এবিসি হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তো তাদের ভিতরে যদি আমরা যোগ বিয়োগ করি, বীজগণিতীয় যোগফল, সেটা এ প্লাস বি হতে পারে, এ মাইনাস বি হতে পারে, এ প্লাস বি প্লাস সি হতে পারে, এ মাইনাস বি মাইনাস সি ইত্যাদি অনেক কিছু হতে পারে। তো এগুলো হচ্ছে যৌগিক কোণ। তো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে? এগুলো সবই হচ্ছে আমাদের কি কোণ মাই ডিয়ার স্টুডেন্ট? যৌগিক কোণ। তো এটার সাথে তুমি সাইন দাও, এটার সাথে তুমি কস দাও, এটার সাথে তুমি টেন দাও, তাহলে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হয়ে যাবে। যেমন এ প্লাস বিকে তো আমরা কি ধরেছি বলো? এ প্লাস বিকে আমরা যৌগিক কোণ ধরেছি। এ মাইনাস বিকে আমরা কি ধরেছি? সেটাও যৌগিক কোণ। আরও অনেক আছে। তো সেটার সাথে যদি আমি সাইন দেই, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কিংবা কজ এ মাইনাস বি, কিংবা টেন এ প্লাস বি মাইনাস সি, এই সবই হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এখানে ছিল শুধু এটা ছিল সংযুক্ত কোণ, এটার সাথে সাইন কস টেন দাও, সেটা হয়ে যাবে আমাদের কি? সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আবার যৌগিক কোণ কি হচ্ছে? এ প্লাস বি হচ্ছে, এ মাইনাস বি হচ্ছে, এটার সাথে সাইন কস টেন দাও, তাহলে আমাদের কি হয়ে যাবে? যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যে স্টুডেন্ট, এই ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে আলোচনা করা হবে তোমাদের 6ষ্ঠ অধ্যায়ে। আর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা আমরা আলোচনা করব 7.1-এ। আর এখানে ওভারঅল টোটালি আলোচনা করা হবে 7.2 থেকে 7.7। আমি তোমাদের বলেছি যে ত্রিকোণমিতিতে আমরা সমকোণী ত্রিভুজ সম্বন্ধে আলোচনা করা হবে। তাহলে কি আমাদের অন্যান্য ত্রিভুজ সম্বন্ধে যে কোনো ত্রিভুজ সম্বন্ধে আলোচনা আমরা করবো না? হ্যাঁ, করবো। ওটা আমরা 7.7-এ আলাদা একটা চ্যাপ্টার আসছে যে ত্রিভুজের ধর্ম, ওখানে আমরা যে কোনো ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। তার আগ পর্যন্ত 7.1 থেকে 7.1 না, 7.1 তো আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব।
আমরা আগামী ক্লাসের চ্যাপ্টারের পরিচিতি দেব। আজকে আমরা যৌগিক কোণের অনুপাত নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আর 7.2 থেকে 7.6 পর্যন্ত হচ্ছে আমাদের সব এই যৌগিক কোণ সম্বন্ধে। মাই ডিয়ার স্টুডেন্ট, যৌগিক কোণে তোমার 4টা সূত্র আছে। a প্লাস বি দিয়ে 2টা সাইন কজ এবং a মাইনাস বি দিয়ে 2টা সাইন কজ, অর্থাৎ সাইন a প্লাস বি কজ a প্লাস বি, সাইন a মাইনাস বি কজ a মাইনাস বি। এই 4টা হচ্ছে বেস সূত্র। তুমি যদি এই 4টা সূত্র জানো, ত্রিকোণমিতিতে যত ধরনের প্রমাণ আছে এসব এই 4টা সূত্রের মাধ্যমেই আসছে। কাজেই আমরা কিন্তু ত্রিকোণমিতিক সূত্র যে আমরা বলি যে অনেক সূত্র 50টা 60টা সূত্র, আসলে তা নয়। ত্রিকোণমিতিক সূত্র আসলে কিন্তু এই 4টা, এই a প্লাস বি দিয়ে 2টা, a মাইনাস বি 2টা, এছাড়া কোনো সূত্র। ওই 4টা সূত্রকে আমরা আবার একটা সূত্র বানাবো। অর্থাৎ আমি আগামী ক্লাসে বা আজকে যদি আমরা সময় পাই আমি দেখাবো তোমাদেরকে। আমি বলবো যে ত্রিকোণমিতিক সূত্র জাস্ট 2টা সূত্র। ওই 2টা সূত্র থেকে তোমরা দেখবে যে অনেকভাবে সূত্র লেখা যায়, 50টা 60টা, যার যত ইচ্ছা অনেক অনেক সূত্র লেখা যায়। আমাদের অত সূত্র শেখার দরকার নাই। আমি সব টেকনিক্যালি তোমাদেরকে এই 2টা সূত্র শিখাবো। 2টার ভিতরে একটু পার্ট থাকবে, 2টা সূত্র শিখাবো, তাহলে তোমাদের দেখবে যে সব হয়ে যাচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তো চলো আমাদের যে 4টা যে বেস সূত্রের কথা আমি বললাম, এই বেস সূত্রগুলো আমরা একটু প্রমাণ করি। তো প্রমাণ করলে হবে কি, তো আমাদের একটু বুঝতে সুবিধা হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, পড়া বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমার হয়তো এই মুহূর্তে অ্যান্সার দেওয়া সম্ভব হবে না। আমি এগুলো পরে তোমাদের ইনবক্স চেক করে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, তা আসো আমরা একটু প্রমাণে যাই। আমাদের যে 4টা যে বেস সূত্র আছে, অর্থাৎ যেগুলোর উপর ভিত্তি করেই আমাদের ত্রিকোণমিতিক সব সূত্র আসবে, সেগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করতে চাই। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথম সূত্র যদি আমরা লিখি, সাইন সাইন a plus b is equal to sin a cos b plus cos a sin b। প্রথমটা হবে a plus b এবং পরের যে 2টা সূত্র হবে সেটা হবে a minus b। এই মোট 4টা হলো sin a plus b, cos a plus b, cos a cos b minus sin a sin b। কিছু রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে a ও b আমাদের সূক্ষ্মকোণ এবং a প্লাস b এর যোগফলটাও আমাদের সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। তো সেটা আমরা একটু দেখতে চাই যে সূত্রটা কিভাবে আসছে। নেক্সট ক্লাসে, আজকে তো আমি 2টা প্রমাণ দিচ্ছি, 4টা প্রমাণ দিব। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এই সূত্রগুলো থেকে কিভাবে অন্যান্য সূত্রগুলো পর্যায়ক্রমে আসে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। চলো আমরা আজকের এই প্রমাণের প্রতি মনোযোগ দেই। আমরা প্রমাণ, ইতিপূর্বে তোমরা রশ্মি বা রে সম্বন্ধে জেনেছো। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো কোনো একটা রশ্মির আদি অবস্থান হচ্ছে OX। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সেই রশ্মিটা এ কোণ উৎপন্ন করে যদি তার অবস্থান দাঁড়ায় OY-তে এবং পরবর্তীতে, আমি এটা মুছে ফেলি, পরবর্তীতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবারও ঘুরে সে যদি বি কোণ উৎপন্ন করে তার অবস্থান হয় OZ। আমি কি বলেছি শুরুতে তোমাদের, সর্বশেষ অবস্থানের উপর আমাদের একটা পি বিন্দু নিতে হবে এবং আদি অবস্থান উপর সেই পি বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে, একটা সমকোণী ত্রিভুজ আমাদের তৈরি করতে হবে। যে লম্বটা তৈরি হবে সেই লম্বের বিপরীত কোণটাই হবে আমাদের কি ত্রিকোণমিতিক কোণ, ঠিক আছে? তাহলে আমরা কি করব, OZ এর উপরে
একটা বিন্দু নেই, সেটা হচ্ছে কি পি। মাই ডিয়ার স্টুডেন্ট, ও এক্সটা কি? ও এক্সটা হচ্ছে রশ্মির আদি অবস্থান, রশ্মির আদি অবস্থান। ঘড়ির কাঁটার দিকে ঘুরে সে কি করলো? রশ্মিটা এক্স ও ওয়াই ইজ ইকুয়াল টু এ কোণ তৈরি করলো, এবং আবারও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওয়াই ও জেড ইজ ইকুয়াল টু কি কোণ উৎপন্ন করলো? বি কোণ উৎপন্ন করলো। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এক্স ও জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি। আমাদের আলোচনার বিষয় বা আমাদের যেটা আমরা প্রমাণ করছি সেটা কিন্তু এ প্লাস বি। এ প্লাস বি আমরা পেয়ে গেছি মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা কি করব? পি থেকে রশ্মির শেষ অবস্থান থেকে আদি অবস্থানের উপর লম্ব ড্র করব। এটাকে আমরা দিলাম এল, এবং ও ওয়াই এর উপর সেখানেও আমরা লম্ব ড্র করব। এখানে আমরা দিলাম এম। কি করলাম বলো? পি এল লম্ব ও এক্স, সর্বশেষ অবস্থান থেকে আমরা এক্সের উপর ও এক্সের উপর আদি যে অবস্থানটা ছিল, আদি রশ্মির আদি অবস্থান, তার উপর লম্ব ড্র করলাম, এবং মাঝখানে যে রশ্মিটা ছিল সেটার উপরও আমরা লম্ব ড্র করলাম। পি এম লম্ব ও ওয়াই। আবারও কি করব? এই এম থেকে এক্সের উপর আবার লম্ব ড্র করব। এম থেকে এক্সের উপর আবার লম্ব ড্র করব, সেটা কি? এম এন। তাহলে এম এন কোথায় আমরা ড্র করলাম? এম এন লম্ব ও এক্স, এবং এই এম থেকে পিএল এর উপর আবারও লম্ব ড্র করব, এটা হচ্ছে এম কিউ। তাহলে কি করছি আমরা? এম কিউ লম্ব পি এল, এম কিউ লম্ব পি এল। এতটুকুকে আমি দিলাম প্রমাণের মনে রাখার স্বার্থে স্টেপ 1। আমি আবারও বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, আদি অবস্থান হচ্ছে ও এক্স, এ কোণ তৈরি করার পর অবস্থান হচ্ছে ও ওয়াই, এবং ফাইনালি আবার বি কোণ এর পর থেকে স্টার্ট হবে বি কোণের জন্য সে নিচ্ছে কি? ওয়াই ও জেড। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? এক্স ও জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখন লম্বের বিষয়, প্রথমে তুমি কি বলছো? রশ্মিগুলোর অবস্থান তুমি লিখলে, তারপরে লম্ব ড্র করো। পি বিন্দু তোমার শেষ অবস্থানে, সর্বশেষ যে অবস্থানটা সেই অবস্থানের উপর তোমাকে একটা পয়েন্ট নিতে হবে। ওই পয়েন্ট থেকে আদি অবস্থানের উপর এবং মাঝারি অবস্থানের উপর আমরা লম্ব ড্র করলাম। পিএল ও এক্স এর উপর, পি এম ওয়াই এর উপর। আবার এম থেকে আদি অবস্থান এম এন ও এক্সের উপর লম্ব ড্র করলাম, এবং এম কিউ প্রমাণের সাথে আমাদের এটা মনে রাখতে হবে, এম কিউ লম্ব পিএল। এটাকে আমরা কি দিলাম? স্টেপ 1, যদি প্রমাণ তুমি মনে রাখতে চাও। আমাদের স্টেপ 1 শেষ। এখন আমরা কি করব? সেকেন্ড অবস্থানে যাই। সেকেন্ড স্টেপ প্রমাণের বোঝার সুবিধার্থে আমরা স্টেপে স্টেপে ভাগ করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, সেকেন্ড স্টেপে আমরা কি করব? আমি কি করেছি? পি এম লম্ব ও ওয়াই, এটা নিয়ে আমরা একটু কাজ করতে চাই। কি করেছি? আমি এখানে ছবিটা আঁকি। মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো। পি এম লম্ব ও ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি? পি এম ওয়াই, এটা অবশ্যই 90 ডিগ্রি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং এটাও অবশ্যই 90 ডিগ্রি হবে, এটাতেও আমাদের কোনো সন্দেহ নাই। তাহলে কি হচ্ছে বলো? পি এম ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে? পি এম লম্ব ওয়াই, তাহলে পি এম ওয়াই আমাদের 90 ডিগ্রি হলো, পি এম ও 90 ডিগ্রি হলো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তো আরও লম্ব এঁকেছি, সেটা কি বলো? পরবর্তীতে আমরা কি করেছি? এই যে ত্রিভুজ পি কিউ এম এর দিকে তাকাও। কোণ কিউ কত বলো? কোণ কিউ হচ্ছে 90 ডিগ্রি। কোণ কিউটা কত?
এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই পি কোণ এবং এম কোণ এটা দুইটা মিলে 90 ডিগ্রি হবে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো 90 ডিগ্রি তো ওকে হয়েই গেল। তাহলে এখন আমরা কি লিখতে পারি? অতএব কোণ পি এবং কোণ এম, তাহলে কি হয়? কিউ পি এম প্লাস কিউ এম পি, বাকি দুইটা মিলে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি 90 ডিগ্রি তিনটা কোণ সমান অ্যাড করলে আমাদের 180 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এখন এদিকে আমরা একটা সাইড নোট লিখি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে পি এম ও এটা কত ডিগ্রি ছিল? পি এম ও, এই যে এখানে দেখো পি এম ও এটা ছিল আমাদের 90 ডিগ্রি। এটাতে দেখো আবার দুইটা ভাগ আছে, পি এম ও, পি এম ও, এদিকে দেখো পি এম ও, এখানে আরেকটা লাইন আছে, সেটা কি? কিউ, এটা হচ্ছে কিউ। আমাদের পি এম ও হচ্ছে 90 ডিগ্রি। তো পি এম ওকে ভাঙালে কয়টা পার্ট হয় মাই ডিয়ার স্টুডেন্ট? পি এম কিউ প্লাস কিউ এম ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কোণটা এবং এই কোণটা দুইটা পার্ট করে ফেললাম আমরা, পি এম কিউ আর একটা হচ্ছে কিউ এম ও। এখানে তাহলে কোণ পি এম কিউ ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি মাইনাস কোণ কিউ এম ও। তো এখানে আমরা এই যে পি এম কিউ এটা মান বসাতে চাই। কিউ পি এম কিউ কত মান আসছে বলো? 90 ডিগ্রি মাইনাস কিউ এম ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা ক্যান্সেল করো, কি পাচ্ছি? কিউ এম পি ইজ ইকুয়াল টু কিউ এম ও। একান্তর কোণ মাই ডিয়ার স্টুডেন্ট, এটা মুছে ফেলি আমি, এটা মুছে ফেলি। এখানে দেখো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এরকম একটা বিষয় যে এটা হচ্ছে ও এক্স, এই যে এই কোণটা এবং এই কোণটা, এটা কি কোণ? অনুরূপ কোণ। অনুরূপ কোণ এই কোণ এবং এই কোণটা, এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের এম, আর এটা হচ্ছে আমাদের ও এক্স। তাহলে এই কোণটা সমান সমান এই কোণ, এটা হচ্ছে আমাদের কি বলো? একান্তর কোণ। তাহলে এটা আমরা লিখতে পারি, যেহেতু এটা একান্তর কোণ, এটাকে আমরা লিখতে পারি এ। তাহলে আমরা কি পেলাম? আমাদের যে উদ্দেশ্য ছিল যে কিউ পি এম মানে পি কিউ এম ত্রিভুজে পি কোণের মানটা হচ্ছে আমাদের এ, এই কোণটা কত আমাদের? এ। এটা আমাদের উদ্দেশ্য ছিল বের করা। তো এটা হচ্ছে আমাদের স্টেপ 2। আমাদের স্টেপ 1 গেল মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা স্টেপ 2 কি বের করলাম? পি কোণের মানটা বের করলাম। আচ্ছা, এখন স্টেপ 3-তে যাও। আমি এটা মুছে ফেলি। স্টেপ 3-তে যাও। স্টেপ 3-তে আমি তিনটা ত্রিভুজের কথা মনে রাখবো। এ কোণটা, এ কোণ দিয়ে কোন ত্রিভুজ, বি কোণ দিয়ে কোন ত্রিভুজ, আবার পি কিউ এম আরেকটা ত্রিভুজ। তিনটা ত্রিভুজ আমরা মনে রাখবো। ত্রিভুজ ও এম এন, এ একটা ত্রিভুজ, এ কোণ, এই যে এই কোণটা দিয়ে কি ত্রিভুজ বলো? ও এম এন। আবার এই বি কোণটা দিয়ে কি বলো? পি এম তো তোমার লম্ব ওয়াই এর উপরে, তাহলে ও পি এম। আমি আরেকটা ত্রিভুজ লিখি, ত্রিভুজ ও পি এম, এবং ফাইনালি পি কিউ এম, ফাইনালি পি কিউ এম। এই তিনটা ত্রিভুজ আমি মনে রাখবো, পি কিউ এম। ঠিক আছে, এই তিনটা ত্রিভুজ আমি সাইডে লিখি। স্টেপ 3 আমার আলোচনা করার সুবিধার্থে আমি এখানে লিখি মাই ডিয়ার স্টুডেন্ট। কি ত্রিভুজ প্রথমে আমি বললাম বলো? ত্রিভুজ ও এম এন এ। আমরা কি লিখতে পারি? এ কার উপরে লম্ব? এম এন লম্ব হচ্ছে ও এন এর উপরে। ছবি আঁকি আমি আলাদা। এম এন
এটা হচ্ছে ও, লম্বের বিপরীতটা হচ্ছে এ কোণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, প্রত্যেকটা কোণের যে তিনটা ত্রিভুজের কথা আমি বললাম আমি আবারও স্মরণ করে দিই, ত্রিভুজ ও এম এন, ত্রিভুজ ও পি এম, ত্রিভুজ পি কিউ এম, এই তিনটা ত্রিভুজের যে কোণগুলো আছে, ত্রিকোণমিতিক কোণগুলো আছে, তার সাইন বের করব, তার কজ বের করব। তা আমরা শুরুতে কি নিচ্ছি বলো, ও এম এন এ, এম এন লম্ব ও এন, তাহলে এটার সাইন এ কত, কজ এ কত বের করো। সাইন এ কত হচ্ছে এম এন ডিভাইডেড বাই ও এম, লম্ব বাই অতিভুজ, আর এটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ ও এন ডিভাইডেড বাই ও এম। একটা গেল, এবার আরেকটা ও এম এন গেল। আবার বি কোণের জন্য কি হবে, ত্রিভুজ ও পি এম এ, কে কার উপরে লম্ব, পি এম লম্ব হচ্ছে ও এম এর উপরে, পি এম লম্ব হচ্ছে ও এম এর উপরে। তাহলে আমি এটার জন্য ছবি আঁকি, কে কার উপরে লম্ব বলো, পি এম ও এম, এটা হচ্ছে আমাদের বি কোণ। এটার জন্য সাইন বি বের করো, কস বি বের করো, সাইন বি কস বি, সাইন বি কত হচ্ছে পি এম ডিভাইডেড বাই ও পি, আর কজেরটা কি হচ্ছে ও এম ডিভাইডেড বাই ও পি। এবং আরও একটা ত্রিভুজ আমরা ড্র করব, সেটা কি, ত্রিভুজ কে কার উপরে লম্ব, এম কিউ, এম কিউ কার উপরে লম্ব, মাই ডিয়ার স্টুডেন্ট, ত্রিভুজ পি কিউ এম এ, এম কিউ লম্ব হচ্ছে পি কিউর উপরে, এবং সেই পি কোণটা কত আমাদের এ, পি কোণটা হচ্ছে আমাদের এ, এম কিউ লম্ব পি কিউ। তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকেও আমরা সাইন এ বের করব এবং কজ এ বের করব। কত হচ্ছে এম কিউ ডিভাইডেড বাই পি এম, কজ এ কত হচ্ছে পি কিউ ডিভাইডেড বাই পি এম। তাহলে এই তিনটা ত্রিভুজের এখানে কি এ কোণ, বি কোণ, এ কোণ, তিনটা আমরা মনে রাখবো প্রমাণের সুবিধার্থে, এ কোণ, বি কোণ, আবার এ কোণ। ঠিক আছে, এই যে পরবর্তীতে সেকেন্ড স্টেপে আমরা যে এ কোণটা বের করলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের উদ্দেশ্য কি, এ প্লাস বি। এ প্লাস বি দিয়ে কোন ত্রিভুজটা হয় খেয়াল করো তো, এ এবং এ প্লাস বি দিয়ে হচ্ছে এ প্লাস বি সমকোণী ত্রিভুজ কোনটা হচ্ছে ও পি এল, ও পি এল। তো সেদিকে আমরা যাই। এখন ত্রিভুজ ও পি এল এ ছবিটা যদি আমি আঁকতে চাই, ও পি এল, এ কোণটা কত এ প্লাস বি, এটার আবার সাইন বের করব, আবার কস বের করব। দেখো সব একই সিস্টেম, সাইন বের করব, কস বের করব। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সাইন এ প্লাস বি লম্ব বাই অতিভুজ পি এল ডিভাইডেড বাই ওপি। এবার বড় ছবিটার দিকে তাকাও, পি এল কয়টা ভাগে ভাগ হয়েছে, পি এল কে আমরা লিখতে পারি কিউ এল প্লাস পি কিউ ডিভাইডেড বাই ওপি। কিউএলটা চেঞ্জ করে লেখো, কিউএল ইজ ইকুয়াল টু এম এন, এবং আমরা আরেকটা লিখে রাখি এল এন ইজ ইকুয়াল টু কিউ এম। কিউএল ইজ ইকুয়াল টু কত বলো, এম এন পি কিউ ওপি। এটাকে কি লেখা যায়, এম এন ওপি পি কিউ ওপি। মাই ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো, এম এন ডিভাইডেড বাই ওপি,
এম এন ডিভাইডেড বাই ওপি প্লাস পি কিউ ডিভাইডেড বাই ওপি। এখন আমরা মিলাবো যে এম এন কোথায় আছে। দেখো এম এন এর সাথে কি আছে, সাইন এ তো আমাদের আসতে হবে। এম এন এর সাথে কি আছে, ও এম। তাহলে এখানে ও এম নাও, ও এম নাও, ও এম ক্যান্সেল, আগেরটাই থাকে। পি কিউর সাথে কি আছে একটু সার্চ করো। পি কিউর সাথে আছে পিএম, পি কিউর সাথে আছে কি পিএম। এটা দেখেই এই যে সাইড নোটে আমরা এগুলো দিয়ে রাখছি কিসের জন্য, যাতে আমরা আগে থেকে বুঝতে পারি যে আমাদের কি নিতে হবে। পি কিউ ডিভাইডেড বাই পিএম। তাহলে আমরা পিএম দ্বারা কোনাকুনি গুণ করব, যাতে কি হয় কাটাকাটি গিয়ে আগেরটাই চলে আসে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন খেয়াল করো এটা সমান সমান কি লেখা যায়, তোমরা নিচে লেখো এম এন ডিভাইডেড বাই ও এম, এম এন ডিভাইডেড বাই ও এম সাইন এ, ও এম ডিভাইডেড বাই ও পি, এখানে কস বি হবে, ও এম ডিভাইডেড বাই ও পি সাইন এ কস বি, মাঝখানে প্লাস পি কিউ ডিভাইডেড বাই পি এম, পি কিউ ডিভাইডেড বাই পি এম সমান সমান কত, কস এ, কস এ, পি এম ডিভাইডেড বাই ওপি সার্চ করো, পি এম ডিভাইডেড বাই ওপি, এই যে পাওয়া গেছে পি এম ডিভাইডেড বাই ওপি কত, সাইন বি। যাত্রা শুরু হয়েছিল কি দিয়ে, সাইন এ প্লাস বি দিয়ে, যাত্রা শেষ হলো কি দিয়ে, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, প্রমাণ দিয়ে শেষ হলো। একটা শেষ, সাইনেরটা শেষ। প্রত্যেক জায়গায় দেখো আমরা এখানে সাইন নিয়েছি, কজ, সাইন, কজ, সাইন, কজ। সিমিলারলি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কেন দুইটা বের করব না, আমরা তো শুধু সাইন বের করেছি, এখন কি বের করব, কজ বের করব। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা কজেরটা লিখে ফেলি, কজেরটা আমরা লিখে ফেলি, এটা তো প্রমাণ আমাদের হয়েই গেল। তাহলে দেখো কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি সমান সমান কত লেখা যায়, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ও এল ডিভাইডেড বাই ওপি। এখন বড় ত্রিভুজের দিকে তাকাও, ও এল, ও এল থেকে কি লেখা যায়, ও এল কে লেখা যায় ও এন, ও এন মাইনাস এল এন ডিভাইডেড বাই ও পি। ওই যে লিখে রেখেছিলাম আমরা এল এন সমান সমান কি লেখা যায়, পি কিউ, যেহেতু আমাদের পি কিউ এম ত্রিভুজটাকে কাজে লাগাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা সেটা লিখে ফেলি, ও এন, ও এন সমান সমান ও এল সমান সমান কি লিখলাম আমরা, ও এন মাইনাস এল এন। তাহলে ও এন থাকলো, ও এন থাকলো, যেহেতু আমাদের এখানে ও এন এর বিষয় আছে। আর এল এন সমান সমান কি, এল এন কে লেখা যাবে কি, কিউ এম ডিভাইডেড বাই ও পি। আমরা ভেঙে ফেলি, ও এন ডিভাইডেড বাই ও পি মাইনাস কিউ এম ডিভাইডেড বাই ও পি। তাহলে কি লেখা যায়, আগের মতো ও এন ডিভাইডেড বাই ও পি মাইনাস কিউ এম ডিভাইডেড বাই ও পি, ডিভাইডেড বাই ও পি। কাটাকাটি করতে চাই, ও এন এর সাথে কি আছে বলো, ও এম, ও এন এর সাথে কি আছে বলো, ও এম, ক্যান্সেল হবে, আগেরটাই থাকবে। কিউ এম এর সাথে কি আছে বলো, বা এম কিউর সাথে কি আছে বলো, পি এম। সবসময় একই জিনিস আমরা নিব, পি এম, পি এম। তাহলে কি পাচ্ছি বলো, ও এন বাই ও এম, এটা হচ্ছে আমাদের কজ এ, ও এম ডিভাইডেড বাই ও পি, এটা হচ্ছে আমাদের কজ বি, মাঝখানে মাইনাস আছে, কিউ এম ডিভাইডেড বাই পি এম, কিউ এম ডিভাইডেড বাই পি এম, সেটা হচ্ছে আমাদের সাইন এ। আমাদের কোনো প্রেশার পড়ছে না, যেহেতু আমরা আগেই তিনটা ত্রিভুজের এ কোণ দিয়ে, বি কোণ দিয়ে, আবার এ কোণ দিয়ে, সাইন কজ, সাইন কজ, সাইন কজ। আবার যখন প্রমাণ করব, সেম ত্রিভুজ
সেম সেম ত্রিভুজের a প্লাস বি আমাদের বের করতে হবে, এবং সেখানে কি আছে, সাইন আছে, কজ আছে। তাহলে পিএম ডিভাইডেড বাই ওপি কত হচ্ছে, সাইন বি। মাই ডিয়ার স্টুডেন্ট, আগের মতো আমরা যাত্রা শুরু করেছিলাম কি দিয়ে, কজ এ প্লাস বি দিয়ে। যাত্রা শেষ হলো কোথায়, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি দিয়ে। তো এ হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল, খুব সহজ প্রমাণ। এই তিনটা জিনিস মনে রাখবে। আর যদি মাইনাস থাকে তাহলে কি হবে সেটা আমরা একটু ঝটপট দেখে নেই মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এই প্রমাণগুলো শেষ হয়ে যায়। আমরা আগামী ক্লাসে পূর্ণ উদ্যমে শুরু করতে পারি, আমাদের কোনো কষ্ট হবে না। আমি পুরোটা মুছে ফেলি, খেয়াল করো। এখন আমরা মাইনাসেরটা যাব, এ প্লাস বি এ দুইটা সাইন কজ এবং এ মাইনাস বি এ দিয়ে দুইটা। আমি লিখে ফেলি কোশ্চেনটা কি, নাও সাইন এ মাইনাস বি কজ এ মাইনাস বি সাইন এ মাইনাস বি। আমি এটা একটু ঝটপট লিখি, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। এটা প্রমাণ করতে হবে, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। আগের মতো এ বি সূক্ষ্মকোণ এবং এ মাইনাস বি 90 ডিগ্রি থেকে ছোট। ছবি এঁকে ফেলি, কোনো একটা রশ্মির আদি অবস্থান ও এক্স অনেক বড় কোণ হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ওয়াই। এটাকে আমরা কি দিলাম, এ কোণ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরল, আবার সে কি করলো, পরবর্তীতে আবার নিচে নেমে আসলো, আসতে পারে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, পরেরটা কি, ঘড়ির কাঁটার দিকে ঘুরে তার সর্বশেষ অবস্থান হলো, এটা হচ্ছে এ কোণ, আর এতটুক উল্টোভাবে ঘুরলো, এটা হচ্ছে বি কোণ। তাহলে আদি অবস্থান হচ্ছে, এটা আমরা প্রমাণ করছি মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আদি অবস্থান ছিল ও এক্স, সে কী করলো, একটু সংক্ষেপে লিখি, এক্স ও ওয়াই এ কোণ। পরবর্তীতে কি হলো, ওয়াই ও জেড সেম প্রমাণ, আশা করি বুঝতে সমস্যা হবে না মাই ডিয়ার স্টুডেন্ট। ওয়াই ও জেড ইজ ইকুয়াল টু বি কোণ। তাহলে এক্স ও জেড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ মাইনাস বি, যেটা আমরা বের করব, এ মাইনাস বি। তাহলে আগের মতো ওয়াই এর উপরে আমরা কি করব, আমরা একটা বিন্দু নিব, শেষ অবস্থান কত, শেষ অবস্থানটা হচ্ছে আমাদের পি। তাহলে ওয়াই এর উপর নিলে হবে না, আমাদের নিতে হবে কার উপরে, জেড এর উপরে। তো নাও জেড এর উপরে আমরা কি নিলাম বলো, একটা বিন্দু নিলাম পি, এবং আমরা কি করব, পি এল এবং পি এম কি করছি বলো, পি এল লম্ব ও এক্স এবং পি এম লম্ব ওয়াই। পরবর্তীতে আবার কি করব, পরবর্তীতে আবার এম থেকে এক্স এর উপর কি করব, পি এন লম্ব আঁকবো। লিখে ফেলি আমরা, এম এন লম্ব ও এক্স। লম্বগুলো আমাদের প্রমাণের সাথে একটু মনে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা পিএলকে বর্ধিত করতে চাই, পিএলকে যদি আমরা বর্ধিত করি কি অবস্থা হয় বলো, এই যে বর্ধিত করলাম, এবং বর্ধিত অংশের উপরে আমরা কি করব, এম কিউ লম্ব আঁকবো। তাহলে কি দাঁড়ালো বলো, আমরা পিএলকে বর্ধিত করলাম এবং লম্ব আঁকলাম, কি লম্ব, এম কিউ লম্ব কি বলো, পিএল। পিএল মানে কি, এম কিউ লম্ব এল কিউ।
এম কিউ লম্ব এল কিউ, আমরা ব্র্যাকেটে লিখে দেই পি এল এর বর্ধিতাংশ, পি এল এর বর্ধিতাংশ। আগের মতো এটা হচ্ছে স্টেপ 1, আগের মতো এটা কি মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। তো এখন স্টেপ 2 এ যাই, স্টেপ 2 এ যাই। স্টেপ 2 এ আমরা লম্ব বিষয়ে কাজ করতে চাই। কি করেছিলাম স্টেপ 2, আচ্ছা এখানে সাইন, এখানে cos a মাইনাস বি মুছে গেছে, cos a মাইনাস বি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি করেছি বলো, স্টেপ 2 তে পি, এটা মনে রাখার জন্য আমরা স্টেপগুলো লিখছি, পি এম লম্ব ও ওয়াই। কি হচ্ছে পি এম লম্ব ও ওয়াই, পি এম লম্ব ও ওয়াই। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ পি এম ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং পি এম ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার 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 এম কিউ পি সমকোণী ত্রিভুজে কে 90 ডিগ্রি বলো, কিউটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি যে দুইটা কোণ আছে আগের মতো, অতএব কোণ এম প্লাস কোণ পি সংক্ষেপে লিখলাম, এর বাকি দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি পেয়েছিলাম, পি এম ওয়াই কত পেয়েছি, 90 ডিগ্রি। তো পি এম ওয়াই 90 ডিগ্রি ছিল। এই দুইটাকে আমরা ভাগ করতে চাই, কি হয় বলো, পি এম কিউ প্লাস কিউ এম ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা এই পি কোণের মান বের করতে চাই, এম কোণের মান বের করতে চাই, এই এম কোণের মান বের করতে চাই। তাহলে পি এম কিউ ইজ দুইটা কীভাবে হবে বলো, 90 ডিগ্রি মাইনাস কিউ এম ওয়াই। তাহলে এই এম কোণের মানটা কত, 90 ডিগ্রি মাইনাস কিউ এম ওয়াই, আর এই পি কোণ মানে কি ছিল, এম কিউ পি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা ক্যান্সেল হবে, তাহলে এম কিউ পি ইজ ইকুয়াল টু কিউ এম ওয়াই। কিউ এম ওয়াই কত, এটা দেখো, কিউ এম ওয়াই এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা কি হচ্ছে এ কোণ, অনুরূপ কোণ, এটা হচ্ছে আমাদের অনুরূপ কোণ। এই এখানে দেখো এ কোণটা কত এ, তাহলে এ কোণটাও কি হবে এ কোণ হবে। তাহলে কিউ এম ওয়াই হচ্ছে এ কোণ। তাহলে আমরা কি পাচ্ছি, এম কিউ পি এম কিউ, সরি আমরা কি পাচ্ছি এখানে, পি এম কিউ, পি এম কিউ হবে আমাদের। আমরা আবার একটু দেখি, এম কোণ পি কোণ, আমাদের উদ্দেশ্য কি, একটু ভুল হয়ে গেছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু ঠিক করি এখানে, পি এম ওয়াই কি হচ্ছে, পি এম কিউ কিউ এম ওয়াই। তাহলে পি এম কিউ কত হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস কিউ এম ওয়াই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন, আমাদের একটু সময়ের অভাব আছে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা কি বের করলাম বলো, আমরা বের করব এখান থেকে পি কোণ। আসলে আমরা পি কোণটা বের করব, পি কোণটা হবে আমাদের কি এ কোণ। পি কোণ মানে কি, এম পি কিউ, এটা হবে আমাদের এ কোণ, এটা হবে আমাদের এ কোণ, ঠিক আছে। এটা সমস্যা হলে আমাকে নক করো, আমি তখন এটা ক্লিয়ার করব মাই ডিয়ার স্টুডেন্ট। এরপরে আমাদের যে কাজ, তিনটা ত্রিভুজ, এখানে খেয়াল করো, ত্রিভুজ এ ত্রিভুজ কোনটা বলো, ত্রিভুজ ও এম
পি এ কে কার উপরে লম্ব, কে কার উপরে লম্ব, এ কোণ কোনটা আছে আমাদের এবং বি কোণ কোনটা আছে, এ কোণ হচ্ছে ও এম এন, ত্রিভুজ ও এম এন, এম এন লম্ব ও এন, এম এন ও এন। তাহলে আমরা কি পাচ্ছি, এ কোণটা হচ্ছে আমাদের এ, তাহলে সাইন এ কত, কজ এ কত, সেটা আমরা বের করব। আবার বি কোণটা কত বলো, বি কোণটা হচ্ছে ত্রিভুজ ও পি এম, ও পি এম এ কে কার উপরে লম্ব বলো, পি এম লম্ব হচ্ছে ও ওয়াই, কে কার উপরে লম্ব বলো, পি এম, ও ওয়াই আমরা নিচ্ছি না, আমরা নিব কি ও এম। তাহলে পি এম লম্ব, পি এম লম্ব ও এম, পি এম লম্ব ও এম, সেখান থেকে আমরা কি বের করব, এ কোণটা কত, এ কোণটা হচ্ছে আমাদের বি কোণ, সেখান থেকে আমরা কি বের করব, সাইন বি বের করব, কস বি বের করব। এরপরে ত্রিভুজ পি কিউ এম এ আমরা কি বের করব বলো, এখানে কে কার উপর লম্ব হচ্ছে, কে কার উপর লম্ব হচ্ছে বলো, কিউ, কিউ পি এর উপর লম্ব হচ্ছে এম কিউ, এবং সেটা পি কোণটা কত আমাদের এ কোণ, সেখান থেকে আমরা কি বের করব, সাইন এ বের করব, কজ এ, কজ এ মানটা বের করব তিনটা ত্রিভুজ থেকে। এরপরে আমাদের যে এ মাইনাস বি, এই অংশটা হচ্ছে আমাদের এ মাইনাস বি, আগের মতো এটা হচ্ছে স্টেপ 3, স্টেপ 3তে আমরা মান বের করব, চূড়ান্ত মান, ত্রিভুজ ও পি এল এ, ও পি এল, ও পি এল এ কোণটা হচ্ছে আমাদের এ মাইনাস বি, সেখান থেকে আমরা কি বের করব মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন এ মাইনাস বি, এবং পরবর্তীতে আগের মতো আমরা কজ এ মাইনাস বি বের করব, আমরা এটা পেয়ে যাব, এটা পেয়ে যাব। মাই ডিয়ার স্টুডেন্ট, দ্বিতীয় প্রমাণটা আমরা সময়ের প্রভাবে আমরা কমপ্লিট করতে পারিনি, তো প্রথমটা আমরা যেভাবে প্রমাণ করেছি এটা ঠিক সেইভাবে তোমরা প্রমাণ করবে। যদি সমস্যা হয় এটা আমরা আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ দেখব। এবং এই যে 4টা সূত্র আমি আজকে দেখালাম, এই 4টা সূত্র ইউজ করে আমরা কিভাবে অন্যান্য ফর্মুলাগুলো আমরা পেতে পারি, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং পরের ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ এগুলোর সাথে রিলেটেড যত ধরনের প্রবলেম আছে আমরা ইনশাল্লাহ শুরু করে দেব। তো তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে একটু দেখো, যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই নক করবে, আমরা সেগুলো চেক করে, ইনবক্স চেক করে আমরা তোমাদেরকে সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়নি, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।